সামরিকা ওয়ালাইকুম আসসালাম আদাব। ওকে, এখন আসো। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকের লেকচারটা শুরু করি। দেখো কি বলেছে, জীবের প্রজননের ধারণা, উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল এবং এই ফুলের বিভিন্ন অংশ নিয়ে আমরা আজকের ক্লাসের ফার্স্ট হাফে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা একটু তোমাদের মধ্যে একটা নেচার আছে ভাইয়া ব্রেক দেন। শুনেন, আমরা লেকচার এই যে B15, এই 15 আর 16 তো আজকে পারবো। 15 এর পার্টটুকু শেষ হলেই আমরা ব্রেক দিব। ব্রেক নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে, কোনো চাপ নেবেন না। ব্রেক আমি নিজেই দিব, বাট আপনারা একটু এদিকে কনসার্ন থাকবেন, ঠিক আছে। ওকে, আসেন শুরু করি। ফার্স্টে দেখেন কি বলেছে, প্রজননটা কি, প্রজনন বা রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি সেটার একটা সংজ্ঞা দিয়েছে। শুরুতেই দেখেন কি বলেছে, প্রজনন হচ্ছে একটি শারীরবৃত্তীয় কার্যক্রম। সো এই একটা পয়েন্ট ফার্স্টে আপনি একটু মনে রাখবো। প্রজনন একটা কেমন কার্যক্রম? শারীরতত্ত্বীয় কার্যক্রম, অর্থাৎ এটা আমাদের শরীরে হয়, শরীরের বাইরে গিয়ে তো প্রজনন হয় না, শরীরেই তো হচ্ছে। সো এর জন্য বলা হচ্ছে কি, প্রজনন হচ্ছে একটি শারীরতত্ত্বীয় কার্যক্রম, যার মাধ্যমে কি করে, জীব তার প্রতিরূপ সৃষ্টি করে। প্রতিরূপ মানে কি, কপি সৃষ্টি করে, ঠিক আছে। প্রতিরূপ মানে কি, কপি সৃষ্টি করে। এই যে যেমন আমাদের পিতামাতা, আমাদের পিতামাতা থেকে কি আমাদের জন্ম হয়েছে না? আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছেন না? আমরা কি পিতামাতার প্রতিনিধিত্ব করছি না? ফ্যামিলি তার জেনারেশনকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি না? আবার আমাদের দাদা দাদি, তারা তাদের থেকে তাদের সন্তানকে আমাদের পিতা, বা আমাদের নানা নানির সন্তানকে আমাদের মাতা, অর্থাৎ তারা কি করেছেন, তাদের বংশধর সৃষ্টি করেছেন। আবার আমাদের পিতামাতা কি করেছেন, তাদের বংশধর অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আমরা কি চেষ্টা করবো পরবর্তীতে আমাদের বংশধর রেখে যেতে, তাই না? তো এই যে আমরা আমাদের বংশধর বা প্রতিরূপ সৃষ্টি করে যেতে চাচ্ছি, এই প্রসেসটাকে আমরা বলছি প্রজনন। কি বলছি? প্রজনন। তো এটাই বললো যে প্রজনন হচ্ছে একটি শারীরতত্ত্বীয় কার্যক্রম। প্রজনন কি? প্রজনন হচ্ছে একটি শারীরতত্ত্বীয় কার্যক্রম, যার মাধ্যমে জীব কি করে, তার প্রতিরূপ সৃষ্টি করে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রজননের কি পয়েন্ট, ঠিক আছে, যে যার মাধ্যমে জীব কি করে, তার প্রতিরূপ সৃষ্টি করে। এবং উদ্দেশ্যটা কি, প্রতিরূপ সৃষ্টি করে আমার লাভটা কি, সেটা দেখো লাস্টে বলা আছে যে বংশধরের ধারাবাহিকতা বজায় রাখে। অর্থাৎ প্রতিরূপ সৃষ্টি করার মাধ্যমে কি করে, বংশধরের ধারাবাহিকতাটা বজায় রাখতেছে, ঠিক আছে। এই সংজ্ঞাটা তাহলে কি বললো, যে প্রজনন হচ্ছে জীবের একটি শারীরতত্ত্বীয় কার্যক্রম, যার মাধ্যমে জীব কি করে, তার প্রতিরূপ সৃষ্টি করার মাধ্যমে বংশধরের যে ধারাবাহিকতা এটা বজায় রাখছে, ঠিক আছে। তার মানে প্রজননের উদ্দেশ্য কি, বংশধরের ধারাবাহিকতাটা বজায় রাখা। এটা একটা কেমন পদ্ধতি? শারীরতত্ত্বীয় পদ্ধতি। প্রজননের ফলে কি তৈরি হয়? জীবের প্রতিরূপ বা কপি তৈরি হয়। কথাগুলো ক্লিয়ার হয়েছে? প্রজননের সংজ্ঞা কি আমরা বুঝতে পেরেছি? একটু কমেন্টে জানান। পিতা, এটা আমরা চিন্তা করলাম মাতা। তো পিতার দেহকোষ কেমন থাকে? ডিপ্লয়েড থাকে না? পিতার দেহকোষ থাকে কি, ডিপ্লয়েড। মাতারও দেহকোষ কেমন থাকে? ডিপ্লয়েড। এরপর দেহকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় কি তৈরি হয়? হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয় না? কি তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়? হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয়। মিওসিস প্রক্রিয়া কি হচ্ছে? হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হচ্ছে, তাই না? তাহলে পিতার যে জনন কোষ, সেটাকে আমরা কি বলি? পুং জনন কোষ বা শুক্রাণু। পিতার জনন কোষকে আমরা কি বলছি? পুং জনন কোষ বা শুক্রাণু, তাই না? আর মাতার যে জনন কোষ, সেটাকে আমরা কি বলছি? স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু, তাই না? আচ্ছা, তো শুক্রাণু ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। এরপর দেখা যায় কি, এই শুক্রাণু আর এই ডিম্বাণুর মধ্যে মিলন হয়, যেটাকে আমরা কি বলি? নিষেক বলি। কি বলি? এই শুক্রাণু ডিম্বাণুর মিলনটাকে আমরা কি বলি? নিষেক বলি। তো এই শুক্রাণু ডিম্বাণুর মিলন অর্থাৎ নিষেকের ফলে কি তৈরি হয়? শুক্রাণু ডিম্বাণুর মিলন অর্থাৎ নিষেকের ফলে তৈরি হচ্ছে আবার ডিপ্লয়েড জাইগোট। কি তৈরি হচ্ছে? জাইগোট তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জাইগোটটা কি কোষ কয়টা? জাইগোট কি এককোষী না বহুকোষী? একটু কমেন্টে জানাও তো ভাইয়ারা। এই যে জাইগোট যে তৈরি হলো, এই জাইগোট কি এককোষী না বহুকোষী? ভাইয়া স্ক্রিন কাঁপছে, এগুলো ভাইয়া নেটওয়ার্ক জনিত ঝামেলা ভাই। বল, জাইগোট এককোষী, ঠিক আছে। যারা খুব আবেগে লিখলেন বহুকোষী, পুরোটাই ভুল। জাইগোট কেমন? এককোষী। আজীবন মনে রাখবেন, জাইগোট কেমন? এককোষী। জাইগোট কিরকম? এককোষী, ঠিক আছে। ডিম্বাণু একটা কোষ, শুক্রাণু একটা কোষ, দুইটা কোষ মিলে গিয়ে, দুইটা কোষের নিউক্লিয়াস মিলে গিয়ে টোটালি একটা ডিপ্লয়েড কোষে পরিণত হয়। দুইটা হ্যাপ্লয়েড কোষ মিলে কি হয়? একটা ডিপ্লয়েড কোষ তৈরি হয়। এই যে ডিম্বাণু একটা হ্যাপ্লয়েড কোষ, শুক্রাণু একটা হ্যাপ্লয়েড কোষ, ডিম্বাণু শুক্রাণু দুইটা হ্যাপ্লয়েড কোষ মিলে গিয়ে কি হয়? ডিপ্লয়েড একটা কোষ, যার নাম কি? জাইগোট। দেখো, এই যে শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড কোষ মিলে গেছে। কোন প্রক্রিয়ায় মিলছে? নিষেকের মাধ্যমে মিলছে। মিলে কি ফর্ম করছে? জাইগোট ফর্ম করছে। জাইগোটটা কেমন হবে? অবশ্যই এককোষী হবে। জাইগোট কেমন হবে? এককোষী হবে, ঠিক আছে। জাইগোট কি হবে তাহলে? এককোষী হবে, ঠিক আছে। ওকে, জাইগোট কি হবে? এককোষী হবে। ওকে, আচ্ছা, এখন একটু দেখো, এই যে জাইগোট যে এককোষী, এখন আমাদের পিতামাতা থেকে যে প্রথম ইয়াটা তৈরি হলো, জাইগোটটা তৈরি হলো, সেটা ছিল এককোষী। এই যে তুমি, এই যে আমি, আমরা কি এককোষী? আমরা কি সেই ছোট্ট একটা কোষ আছি, নাকি জন্মের পর যে কোলের বাবু ছিল, আমাদেরকে কোলে করে রাখতো, ওই ছোট্ট বাবু আছি? আস্তে আস্তে বড় হয়েছি না? এই বড় হওয়ার কারণটা কি? আমাদের দেহের কোষগুলা বারবার বিভাজিত হয়েছে। দেহের কোষ কি হয়েছে? বারবার বিভাজিত হয়েছে। কোন কোষ? সেই বিভাজনটা কবে থেকে শুরু হয়েছে? একদম জাইগোট থেকে বিভাজনটা শুরু হয়েছে। জাইগোট বিভাজিত হয়ে পরিণত হয়েছে ভ্রূণে, ভ্রূণের কোষগুলো বিভাজিত হয়ে হয়ে আজকের তুমি আমি অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছি, ঠিক আছে। তার মানে এই যে এককোষী জাইগোট, এই যে আমরা বলছি এককোষী জাইগোট, এই এককোষী জাইগোট বিভাজিত হয়ে কিসে পরিণত হবে? পূর্ণাঙ্গ, সরাসরি যদি লিখি, পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে। কিসে পরিণত হবে? পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে। তো এই যে জাইগোটটা বিভাজিত হইলো, কোন প্রক্রিয়ায় বিভাজিত হইলো জানো? এই যে জাইগোট, এককোষী জাইগোট বহুকোষী পূর্ণাঙ্গ মানুষে পরিণত হইলো না? কিসে? বহুকোষী মানুষে পরিণত হইলো না? কিভাবে হইলো হচ্ছে কোন প্রক্রিয়ায় জানো? কোন প্রক্রিয়ায় হলো? মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়া?
মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা জানি না দেহকোষের বিভাজন পদ্ধতিকে আমরা বলি মাইটোসিস। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, বুঝতে পেরেছো? তার মানে জাইগোটে কি হচ্ছে? মাইটোসিস হচ্ছে। ভেরি গুড ফাহমিদা, মাইটোসিস সেল ডিভিশন। রামিন, রিফা, কি বললাম? পিতা মাতা, পিতার দেহকোষ ছিল ডিপ্লয়েড, মাতার দেহকোষ ছিল ডিপ্লয়েড। পিতা মাতার দেহকোষ থেকে জনন কোষ তৈরি হয়েছে, হ্যাপ্লয়েড জনন কোষ, অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু তৈরি হয়েছে। কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। এরপর শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটেছে, যেটাকে আমরা কি বলি? নিষেক বলি। নিষেকের ফলে তৈরি হয়েছে কি? জাইগোট। জাইগোট কি এককোষী না বহুকোষী? এককোষী জাইগোট। এই এককোষী জাইগোট এরপর মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হতে হতে বহুকোষী পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়েছে। এর ফলে পিতামাতা থেকে নতুন বংশধর তৈরি হইল কিনা? তো এই বংশধর তৈরির প্রক্রিয়ায় প্রথমে জনন কোষ তৈরির প্রয়োজন হয়েছে। কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। এরপর জনন কোষ দুটার মিলন ঘটেছে। এই জনন কোষের যে মিলন, যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটে, সেটাকে আমরা বলি যৌন প্রজনন প্রক্রিয়া। অর্থাৎ যৌন প্রজনন প্রক্রিয়া ঘটানোর জন্য প্রথমে কি দরকার? জনন কোষ তৈরি হওয়া দরকার। আর জনন কোষ তৈরি হয় কিসের মাধ্যমে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন আসো তো আমাদের এই 2 নম্বর পয়েন্টে দেখি তো কি বলছে, যে জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত হচ্ছে জনন মাতৃকোষকে অবশ্যই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হতে হবে। তো এই যে আমরা বললাম শুক্রাণু ডিম্বাণু জনন কোষ, জনন কোষ তৈরির জন্য কি হওয়া লাগলো? জনন মাতৃকোষকে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হওয়া লাগলো। পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে? একটু জানান, একটু জানান। জাইগোট আর ভ্রূণ কি একই জিনিস? না ভাইয়া, জাইগোট এককোষী। জাইগোটটা বিভাজিত হতে হতে একটা ছোট্ট মানুষ আকৃতির বাবুতে পরিণত হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে ভ্রূণ। মানে এক্সাক্ট হুবহু মানুষের মতো না, বাট হচ্ছে জাইগোটটা বিভাজিত হয়েছে একটা বহুকোষী স্ট্রাকচার তৈরি হয়, সেটাকে আমরা বলছি ভ্রূণ, ঠিক আছে? আচ্ছা, এখন কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার বিষয়গুলো? ওকে, তাহলে 2 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হলে আসেন 3 নম্বর পয়েন্টটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কি বলেছে, পুরুষ এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে সৃষ্ট জাইগোট মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন জীবদেহের সৃষ্টি করে। এই যে পুরুষ আর স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে তৈরি হওয়া জাইগোট, পুরুষ আর স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে তৈরি হওয়া জাইগোট বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবের সূচনা ঘটায়, ঠিক আছে? নতুন জীবের বংশধরের নতুন জীবদেহ তৈরি করে। তাহলে 3 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, একটু জানাও 3 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হলে একটু কষ্ট করে ওয়াই লিখেন, একটু ওয়াই লিখেন। ভেরি গুড, ঠিক আছে? প্রকার দেখেন, এই যে ছোট্ট করে লিখে রাখছে, প্রজনন প্রধানত কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে? প্রজনন প্রধানত কয় প্রকার? 2 প্রকার। দেখেন এখানে বলা আছে প্রজনন 2 প্রকার, একটা হচ্ছে অযৌন প্রজনন, আরেকটা হচ্ছে যৌন প্রজনন। তো এখন আসেন, অযৌন প্রজনন বলতে আমরা কি বুঝি, যৌন প্রজনন বলতে আমরা কি বুঝি? দেখেন, যেই প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু শুক্রাণু মিলিত হবে, কি বললাম? যেই প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু শুক্রাণুর মিলনের প্রয়োজন হবে, সেটাকে আমরা বলছি যৌন প্রজনন প্রক্রিয়া। আর ডিম্বাণু শুক্রাণু তৈরি ছাড়াই যে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হবে, সেটাকে আমরা বলছি অযৌন প্রজনন প্রক্রিয়া। ক্লিয়ার? ডিম্বাণু শুক্রাণু তৈরি হওয়া লাগবে যে প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য, সেটাকে আমরা বলবো যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু শুক্রাণু তৈরি ছাড়াই অন্য যে কোনোভাবে নতুন বংশধর সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো অযৌন প্রজনন প্রক্রিয়া। কে বুঝেন নাই একটু লিখেন, কে বুঝেন নাই একটু লিখেন। তাহলে একটু ফুলে চলে আসি আমরা, ঠিক আছে? ফুলটা কি আমরা একটু দেখে ফেলি। দেখো দেখো বলছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপি হলো ফুল, ঠিক আছে? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপি হচ্ছে ফুল। তো আমাদের জেনে নেওয়া দরকার যে এই বিটপ বা শুট, এই কথাটা দ্বারা আমরা কি বুঝি, ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে মাটি, ধরে নাও এটা হচ্ছে মাটি। এই মাটির উপরে ধরে নাও আমরা একটা গাছ চিন্তা করি, ঠিক আছে? মাটির উপরে ধরে নাও আমরা একটা গাছ চিন্তা করি। ধরে নাও এটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে? এটা হচ্ছে একটা গাছ। তো এই গাছে স্বাভাবিকভাবে কি থাকবে? পাতা থাকবে। স্বাভাবিকভাবে কি থাকবে? পাতা থাকবে, তাই না? স্বাভাবিকভাবেই গাছে কি থাকবে? পাতা থাকবে। ওকে, স্বাভাবিকভাবেই গাছে পাতা থাকবে। আমরা চিন্তা করতে পারি গাছে একটা ফুল আছে, মানে ফুল থাকবে, ঠিক আছে? চিন্তা করে নিচ্ছি গাছে এগুলা কি আছে? ফুল আছে, ঠিক আছে? গাছে এগুলা কি আছে? ফুল আছে, ঠিক আছে? গাছের ভেতরে সুন্দর সুন্দর ফুল আছে, গাছের ভেতরে ফুল আছে। আবার চিন্তা করে নিলাম এই গাছে আবার কি আছে বলো তো? এই গাছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ফলও আছে। কি আছে? ফল আছে, ঠিক আছে? ধরে নাও গাছের মধ্যে খুবই সুস্বাদু কিছু ফল ঝুলছে, গাছের মধ্যে ফুল ফল সবই আছে, ঠিক আছে? তার মানে একটা গাছে ও আর কি থাকে? আরেকটা আসল জিনিস তো বলি নেই, গাছে তো আরেকটা জিনিস থাকে, সেটা কি? মূল থাকে না? গাছের কি থাকে? মাটির নিচে থাকে কি? মূল। তাহলে একটু চিন্তা করো তো, মাটির নিচে আছে হচ্ছে মূল, মাটির উপরে কি কি আছে? মাটির উপরে আছে হচ্ছে কি বলতো? মাটির উপরে আছে কাণ্ড, মাটির উপরে আছে কাণ্ড, মাটির উপরে কি আছে? আছে পাতা, তাই না? এরপর কি আছে? আছে ফুল, আছে কি? ফুল। আর কি আছে? ফল। আচ্ছা, তো আর মাটির নিচে থাকে কি? মূল। মাটির নিচে থাকে হচ্ছে মূল। তো গাছের যে অংশটা মাটির উপরে থাকে, গাছের যে অংশটা মাটির উপরে থাকে, সেটাকেই আমরা বলি হচ্ছে বিটপ। কি বলি? বিটপ। ইংরেজিতে বলি কি? শুট, ঠিক আছে? গাছের যে অংশ মাটির উপরে থাকে সেটাকেই আমরা কি বলছি? বিটপ। আর মাটির নিচে যে অংশ থাকবে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা নরমালি শুধু মূল বলছি। অনেক একটা গাছের মাটির নিচের অংশ ছাড়া বাকি সবটা অংশকে আমরা কি বলছি? বিটপ বা শুট বলছি, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, তার মানে কাণ্ড,
ফুল, ফল, পাতা, এই সবগুলাই কি এক একটা বিটপ বা শুট। তো এই বিটপগুলোর মধ্যে ফুল কি? এই বিটপগুলোর মধ্যে ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিটপ। ফুলটা কি? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ। ঠিক আছে, একটা গাছে কি কি বিটপ থাকতে পারে? ফুল, ফল, পাতা, আর কি? ফুল, ফল, পাতা, আর হচ্ছে কাণ্ড। মূলটাকে সাধারণত আমরা বিটপ বলি না কেন? কারণ মূলটা মাটির নিচে থাকে। ঠিক আছে, তো আমরা একটা গাছের মাটির উপরে যে যে অংশ থাকে সেগুলোকে আমরা বলে থাকি বিটপ। ঠিক আছে, মূল যেহেতু মাটির উপরে থাকে না, সো মূল কি নয়? বিটপ নয়। তাহলে বিটপ কি কি? কাণ্ড, পাতা, ফুল, ফল। তো এর মধ্যে ফুলটা তো আমরা জানতে পারছি যে ফুল একটা বিটপ। তো ফুল আসলে কেন? ফুলের কাজটা কি? প্রজনন ঘটানো। ঠিক আছে, সো এটাই বলা আছে যে প্রজননের জন্য রূপান্তরিত। কেন রূপান্তরিত? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে আমরা কি বলছি? ফুল বলছি। ক্লিয়ার? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে আমরা কি বলছি? ফুল বলছি। কে বুঝেন নাই একটু জানান, একটু জানান। স্তবকগুলো আগে একটু করে ফেলবো। ঠিক আছে, সরাসরি চলে যায় একটা ফুলের কি কি অংশ থাকে। দেখো, একটা আদর্শ ফুলের কি কি অংশ থাকে সেটা আমরা একটু দেখে ফেলি। একটি আদর্শ ফুলের কি কি অংশ। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, একটা আদর্শ ফুলে কি থাকে? থাকে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। কি কি বলেছে? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, আর হচ্ছে স্ত্রীস্তবক। আসো আমি তোমাদেরকে একদমই সহজ করে একটু বোঝাই। এই ছবিটার দিকে, এই ছবিটার দিকে এখন নজর দেওয়ার দরকার নেই, এটা আমি ঢেকে দিচ্ছি। ঠিক আছে, এটার দিকে নজর দেওয়ার দরকার নেই। আমি এই সাইডে একটু আঁকছি, তোমরা একটু খেয়াল করো। ধরে নাও, ধরে নাও এটা হচ্ছে একটা ফুলের বোটা। এটা কি? একটা ফুলের বোটা, যেটাকে আমরা বলছি বৃন্ত। বোটা বা বৃন্ত, আমরা যে কোনো কিছুই বলতে পারি। এটাকে একটা ফুলের বোটা বা বৃন্ত। এই বোটা বা বৃন্তের মাথায় থাকে হচ্ছে পুষ্পাক্ষ। কি থাকে? গোলাকার পুষ্পাক্ষ থাকে। বোটা বা বৃন্তের মাথায় কি থাকে? পুষ্পাক্ষ থাকে। ঠিক আছে, সো আমরা কি আঁকলাম? এটা আঁকলাম হচ্ছে ফুলের বোটা বা বৃন্ত। কি আঁকলাম? এটা হচ্ছে ফুলের বোটা বা বৃন্ত। ঠিক আছে, আর এই যে জিনিসটা আঁকলাম এটা কি? পুষ্পাক্ষ। এটা হচ্ছে কি? ফুলের পুষ্পাক্ষ। এটা হচ্ছে ফুলের পুষ্পাক্ষ। ঠিক আছে, এরপর এই পুষ্পাক্ষের উপরে কি থাকবে জানো? এই পুষ্পাক্ষের উপরে থাকবে হচ্ছে বৃতি। কি থাকবে? বৃতি থাকবে। তো বৃতি কিরকম দেখতে? এই যে এরকম দেখতে অংশগুলো, এগুলো হচ্ছে ফুলের বৃতি। ওকে, এগুলো হচ্ছে ফুলের বৃতি। এই বৃতির উপরে থাকবে হচ্ছে ফুলের পাপড়ি। এই বৃতির উপরে থাকবে কি? ফুলের পাপড়ি। তো আমরা একটা ল্যাভেন্ডার কালারের ফুল দেখি, থাকবে হচ্ছে পাপড়ি। কি থাকবে? পাপড়ি থাকবে। ঠিক আছে, কি থাকবে? পাপড়ি থাকবে। এই যে আমরা একটা ফুল এঁকে ফেললাম। ওকে, এটা হচ্ছে ফুলের পাপড়ি। এই ফুলের পাপড়িগুলোকে আমরা বলছি কি? দলমণ্ডল। কি বলছি? দলমণ্ডল। তাহলে দেখো আমরা এখনো পর্যন্ত কি কি আঁকলাম? আমরা আঁকলাম হচ্ছে পুষ্পাক্ষ। এটা হচ্ছে ফুলের বৃন্ত। বৃন্তের উপরে কি ছিল? গোলাকার পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের উপরে কি থাকবে? পুষ্পাক্ষের উপরে থাকবে হচ্ছে বৃতি। আমরা যদি এই সাইডে একটু ছোট্ট করে লিখি, এগুলা কি? একটা বৃতি। ঠিক আছে, আর এগুলা যে আমি আঁকলাম এগুলো হচ্ছে ফুলের পাপড়ি বা দলমণ্ডল। কি বলি? পাপড়ি বা দলমণ্ডল। ওকে, এটা হচ্ছে ফুলের পাপড়ি বা দলমণ্ডল। এরপর এই ফুলের ভেতরে থাকবে কি? এরপর থাকবে হচ্ছে পুংস্তবকগুলো থাকবে। কি থাকবে? পুংস্তবকগুলো থাকবে। ঠিক আছে, এরপর থাকবে হচ্ছে পুংস্তবক। আমি যদি এভাবে আঁকি, এই যে পুংস্তবক, এর মাথায় একটা গোলের মতো জিনিস, এই যে পুংস্তবকগুলো দেখতে দেখা যাবে যে এরকম। এগুলো হচ্ছে কি? এক একটা পুংস্তবক। আর এই একেবারে মাঝখানে, ফুলের একেবারে মাঝখানে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলছি স্ত্রীস্তবক। কি বলছি? স্ত্রীস্তবক। ঠিক আছে, এই যে একদম মাঝখানে কি থাকবে? স্ত্রীস্তবক থাকবে। এই যে এটা, এটা আমরা কি এঁকেছি? স্ত্রীস্তবক এঁকেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু মার্কিং করি, তাহলে একদম বাইরে ছিল কি? বৃন্ত। বৃন্ত, বৃন্তের উপরে কি ছিল? পুষ্পাক্ষ। কি ছিল? পুষ্পাক্ষ। এরপর থাকবে কি? বৃতি। বৃতির পরে কি থাকবে? দলমণ্ডল মানে পাপড়ি। এরপর কি থাকবে? পুংকেশর। কি থাকবে? পুংকেশর। ঠিক আছে, পুংকেশর। এন্ড একদম ভেতরে কি থাকবে? স্ত্রীকেশর। একদম ভেতরে কি থাকবে? স্ত্রীকেশর। ঠিক আছে, পুংকেশর একদম ভেতরে গিয়ে থাকবে হচ্ছে স্ত্রীকেশর। ঠিক আছে, তো দেখো আমরা কি কি জানলাম? পুংকেশর বা পুংস্তবক, স্ত্রীকেশর বা স্ত্রীস্তবক। আমরা যদি একেবারে হুবহু তোমাদের বইয়ের ভাষায় লিখতে চাই, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, পুংস্তবক আর হচ্ছে স্ত্রীস্তবক। ওকে, আচ্ছা, তার মানে এক ফুলের একদম নিচে থাকবে কি? পুষ্পাক্ষ। ফুলের একদম নিচে থাকবে কি? পুষ্পাক্ষ। এই যে সবুজ কালারের অংশটা, একদম নিচে কি আছে? পুষ্পাক্ষটা আছে। এই পুষ্পাক্ষের উপরই বাকি চারটা স্তবক অবস্থিত। পুষ্পাক্ষের উপর কি অবস্থিত? ফুলের বাকি চারটা স্তবক অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জানলাম পুষ্পাক্ষের উপর ফুলের বাকি চারটা স্তবক অবস্থিত। এরপর দেখো পুষ্পাক্ষের উপরে কি থাকবে? বাকি চারটা কোন কোন স্তবক? বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। তো পুষ্পাক্ষের সঙ্গে কি থাকবে? এই যে আমরা ব্লু কালারে যে লিখেছি সেগুলো হচ্ছে কি? বৃতি। কি লিখেছি? বৃতি। ঠিক আছে, এরপর দেখো এই যে বৃতি আমরা লিখেছি, বৃতির যে প্রতিটা অংশ, বৃতির প্রতিটি অংশ, বৃতির প্রতিটি অংশকে আমরা বলি বৃত্তাংশ। কি বলি? বৃতির প্রতিটি অংশকে আমরা বলি হচ্ছে বৃত্তাংশ। বৃতির অংশ তাই একবারে বলি হচ্ছে বৃত্তাংশ। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় সেপাল। ইংরেজিতে আমরা বলি হচ্ছে সেপাল। ঠিক আছে, আচ্ছা গেল। এই বৃতির প্রতিটা অংশ যদি পরস্পরের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, বৃত্তাংশগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা বলি যুক্ত বৃতি। এই যে বৃত্তাংশ দুই রকম হতে পারে। ঠিক আছে, বৃত্তাংশ যদি যুক্ত থাকে, বৃত্তাংশ যদি যুক্ত থাকে
যুক্ত থাকলে আমরা কি বলি? যুক্ত থাকলে আমরা বলি হচ্ছে যুক্তবৃত্তি। কি বলি? যুক্ত থাকলে বলি হচ্ছে যুক্তবৃত্তি। আর বৃত্তাংশগুলো যদি আলাদা থাকে, কেমন থাকে? যুক্ত না থেকে যদি আলাদা থাকে, আলাদা থাকলে বলি বিযুক্ত বৃত্তি। আলাদা থাকলে কি বলি? আলাদা থাকলে বলি হচ্ছে বিযুক্ত বৃত্তি। বিযুক্ত বৃত্তি, ঠিক আছে? যুক্ত থাকলে যুক্ত বৃত্তি, আলাদা থাকলে কি বলবো? বিযুক্ত বৃত্তি, ঠিক আছে? এই যে দেখো, এই যে আমরা নীল লিখে রেখেছি না বৃত্তি, বৃত্তির অংশগুলো যদি যুক্ত থাকে তাহলে বলবো যুক্ত বৃত্তি, আলাদা থাকলে কি বলবো? বিযুক্ত বৃত্তি, ঠিক আছে? ওকে ওকে ওকে, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, বৃত্তির পরে কি ছিল? বৃত্তির পরে ছিল দলমণ্ডল। এই যে আমরা এঁকে রেখেছি দলমণ্ডল, ঠিক আছে? এই যে সুন্দর ল্যাভেন্ডার কালারের যে পাপড়িকে রাখছি, এদেরকে আমরা বলছি দলমণ্ডল। সো আমি এখানে একটু লিখি তাহলে। দেখো, দলমণ্ডলের প্রতিটি অংশ, দলমণ্ডলের প্রতিটি অংশ, দলমণ্ডলের প্রতিটি অংশ, দলমণ্ডলের প্রতিটি অংশকে আমরা কি বলি জানো? দলমণ্ডলের প্রতিটি অংশকে আমরা বলি হচ্ছে দল বা পাপড়ি। দলমণ্ডলের প্রতিটি অংশকে আমরা বলছি দল বা পাপড়ি, ঠিক আছে? তো এই বৃত্তি যেমন যুক্ত আর আলাদা থাকতে পারে, ঠিক এই পাপড়িগুলাও যুক্ত বা আলাদা থাকতে পারে, ঠিক আছে? তো পাপড়িগুলো যদি যুক্ত থাকে তাহলে তো একবার আমরা দলমণ্ডলী বলি, আর আলাদা থাকলে নর্মালি পাপড়ি বলি। এটা আহামরি তেমন কিছু, ঠিক আছে? এরপর একটু দেখো, তাহলে আমাদের দলমণ্ডলের আলাপও হয়ে গেল। চলে আসো পুংস্তবক আর স্ত্রীস্তবক। দেখো, এই যে আমরা এঁকে রেখেছি না পুংস্তবক, পুংস্তবকটা যদি আমি সাইডে ছোট্ট করে দেখাই, একটা যে লাঠির মতো অংশ আছে, এর মাথায় একটা গোল্লা বলের মতো অংশ আছে, ঠিক আছে? এই দেখো, এই পুংস্তবক দেখো আমি হলুদ রঙে অনেকগুলো এঁকে রেখেছি। এই অনেকগুলা এই পুংস্তবক মূলত অনেকগুলা পুংকেশর দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? পুংকেশর দ্বারা তৈরি, ঠিক আছে? তো আমরা একটু এক্সট্রা পেজে যাই। দেখো, অনেকগুলা পুংকেশর, ঠিক আছে? অনেকগুলা মানে আমরা একবার লিখলাম মাল্টিপল, ঠিক আছে? মাল্টিপল পুংকেশর মিলে তৈরি করবে কি? পুংস্তবক, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আসো আমরা যদি এখন সিঙ্গেল একটা পুংকেশর নিয়ে কাজ করি। একটা পুংকেশর দেখতে হচ্ছে এরকম, একটা পুংকেশর দেখতে হচ্ছে এরকম, একটা পুংকেশর দেখতে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিঙ্গেল পুংকেশর। এই একটা সিঙ্গেল পুংকেশরের দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা অংশ। একটা অংশের নাম হচ্ছে পরাগধানী। কি নাম? পরাগধানী। আর আরেকটা অংশের নাম হচ্ছে পরাগদণ্ড। আরেকটা অংশের নাম কি? পরাগদণ্ড, ঠিক আছে? এই পরাগধানীটা কিরকম হয়? পরাগধানীটা হয় থলির মতো। কিসের মতো? থলির মতো, ঠিক আছে? আর এটা হচ্ছে পরাগধানী। আর পরাগদণ্ডটা হয় দণ্ডাকৃতির, দণ্ডাকৃতির, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এটাকে একটা দণ্ডের মতো দেখতে না? এই দণ্ডের মতো এটাকে আমরা বলছি পরাগদণ্ড। কি বলছি? পরাগদণ্ড। আর এই যে থলির মতো এই জিনিসটা, এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি হচ্ছে পরাগধানী। কি বলছি? পরাগধানী। মজার কথা হচ্ছে, এই পরাগধানীর ভেতরে, এই পরাগধানীর ভেতরে, এর ভেতরে কি তৈরি হয়? এর ভিতরে পরাগরেণু তৈরি হয়। কি তৈরি হয়? পরাগরেণু তৈরি হয়, ঠিক আছে? এই ইনফরমেশনটুকু খুবই বেসিক কথা, একেবারেই বেসিক, সো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? তাহলে কি বললাম? অনেকগুলা পুংকেশর মিলে তৈরি করবে কি? একটা পুংস্তবক তৈরি করবে। তো আসলে একটা সিঙ্গেল পুংকেশরে কি থাকে? একটা সিঙ্গেল পুংকেশরে থাকে পরাগধানী আর পরাগদণ্ড। এই যে এটা হচ্ছে একটা পুংকেশর, ঠিক আছে? ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে একটা পুংকেশরের। তো এই পুংকেশরের দুইটা অংশ, পরাগধানী পরাগদণ্ড। পরাগধানী কোনটা? উপরের এই থলির মতো অংশটা। পরাগদণ্ড কোনটা? নিচের এই দণ্ডাকৃতির অংশ। পরাগধানীর ভেতরে কি তৈরি হবে? পরাগরেণু তৈরি হবে। ক্লিয়ার? দেখো, আমরা পুংস্তবকটা বুঝেছি কিনা একটু জানাই। পুংস্তবকটা আমরা বুঝেছি কিনা? ঠিক আছে? ক্লিয়ার 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 ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড ভেরি গুড। তুমি যে গেছো আমার সঙ্গে, তাকে খুবই ধন্যবাদ, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি পুংস্তবকটা বুঝে থাকি, তাহলে আসো আমরা একটু স্ত্রীস্তবক নিয়ে কথা বলি, ঠিক আছে? আমরা একটু স্ত্রীস্তবক নিয়ে কথা বলি। দেখো, আমরা যদি একটু স্ত্রীস্তবক নিয়ে কথা বলতে চাই, সাইডে ছোট্ট করে এখানে দেখাই, দেখো অন্য কালার নেই। এই যে এইটাকে আমরা বলি হচ্ছে স্ত্রীস্তবক। এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম, এই যে আমি একটা স্ট্রাকচার এঁকেছি, এই যে স্ট্রাকচারের এই নিচের অংশটাকে আমরা বলি গর্ভাশয়। এটাকে আমরা বলি গর্ভাশয়। এই যে নালীর মতো, নলের মতো যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে গর্ভদণ্ড। এটাকে আমরা বলি গর্ভদণ্ডর উপরে যে তোমার ডিস্ক বা চাকতি আকৃতির অংশ, এটাকে আমরা বলি গর্ভমুণ্ড। এটাকে আমরা কি বলি? গর্ভমুণ্ড, ঠিক আছে? কি কি পেলাম তাহলে? একটা গর্ভাশয়, একটা স্ত্রীকেশরের কি কি অংশ? স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের কি কি অংশ? তিনটা অংশ, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ঠিক আছে? তো এই যে আমি বললাম না যে পরাগধানীর ভেতরে কি তৈরি হবে? পরাগরেণু তৈরি হবে। পরাগধানীর ভেতরে কি তৈরি হবে? পরাগরেণু তৈরি হবে। এই পরাগরেণু পরাগায়নের মাধ্যমে কোথায় আসবে জানো? এই গর্ভমুণ্ডে আসবে। কোথায় আসবে? গর্ভমুণ্ডে আসবে, ঠিক আছে? এরপরে বাকি ঘটনা হচ্ছে নিষেক, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আমরা তাহলে স্ত্রীকেশরের গঠনটা বুঝেছি। একটু জানাই তো ভাইয়ারা,
আচ্ছা পরাগ রেণু কি? হ্যাঁ কলসের মতো যেটা দেখাচ্ছে সেটাই স্ত্রীস্তবক, ঠিক আছে ওকে ঠিক আছে। হ্যাঁ আমরা এঁকেছি কলসের মতো, মানে অ্যাকচুয়ালি ফুলদানির মতো, তোমরা একটু পরে বুঝবা, ক্লিয়ার ওকে। আচ্ছা একজন জিজ্ঞাসা করেছিল যে পরাগ রেণুটা কি। দেখো এই যে আমরা বলি না যৌন প্রজননে শুক্রাণু ডিম্বাণুর দরকার হয়, তো গাছের শুক্রাণু তৈরি হয় পরাগ রেণু থেকে। গাছের যে শুক্রাণু অর্থাৎ পুংজনন কোষ এটা তৈরি হয় কোথা থেকে? পরাগ রেণু থেকে। আর পরাগ রেণু তৈরি হয় কোথায়? পরাগধানীতে, ঠিক আছে ওকে ওকে। এখন একটু খেয়াল করো, এখন যদি এটা বুঝে থাকো তাহলে দেখো আমাদের পুংস্তবক স্ত্রীস্তবক সবটা ক্লিয়ার, ঠিক আছে। আসো আমরা এই ছবিটাতে এখন একটু আসি। এই ছবিটা আমাদের যে একটা কিউট জবা ফুলের ছবি দেওয়া আছে, এই ছবিটা আমরা একটু দেখি। দেখো এই ছবিটাতে দেখো এটা হচ্ছে ফুলের যে বোটা বৃন্ত সেটা দেওয়া আছে, এটা কি ফুলের বৃন্ত বা বোটা। এই বোটার মাথায় এই যে গোলাকার যে এলাকাটা এটাকে বলা হচ্ছে কি পুষ্পাক্ষ, ঠিক আছে। তাহলে বোটার উপরে কি থাকবে? পুষ্পাক্ষ থাকবে। এই পুষ্পাক্ষের উপরেই দেখো ফুলের বাকি স্তবকগুলো অবস্থিত, পুষ্পাক্ষের উপরেই কি ফুলের বাকি স্তবকগুলো অবস্থিত, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এই যে যে তোমার পুষ্পাক্ষের কথা বললাম যার উপর ফুলের বাকি স্তবক অবস্থিত, পুষ্পাক্ষের দুই পাশে, এখানে 3 ডাইমেনশনাল আঁকতাম তাহলে দেখতে সব পাশেই আছে। পুষ্পাক্ষের দুই পাশে দেখো তো এই যে একটা পাতার মতো অংশ দেখা যাচ্ছে না, পুষ্পাক্ষের দুই পাশে একটা পাতার মতো অংশ দেখা যাচ্ছে না, এই পাতার মতো অংশটাই হচ্ছে বৃতি। তো এটা হচ্ছে বৃতির একটা অংশ, এটা বৃতির আরেকটা অংশ, এর জন্য বলা হচ্ছে কি বৃত্তাংশ, ঠিক আছে। তো বৃত্তাংশ দুইটা কি আলাদা না? এর জন্য এই বৃতিটা কেমন হবে বলো তো? যুক্ত বৃতি না বিযুক্ত বৃতি? একটু কমেন্টে লিখো তো, যুক্ত বৃতি না বিযুক্ত বৃতি? আচ্ছা অঙ্কিতা ঠিক আছে, বিযুক্ত বৃতি তাই না? আচ্ছা ভেরি গুড, বিযুক্ত বৃতি ওকে 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 ঠিক আছে, বিযুক্ত বিযুক্ত। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো সবাই, সবাই দেখো। তাহলে আমরা কি বললাম? এই যে যে তোমার বৃন্তের গায়ে আছে, বৃন্তের মানে শীর্ষে অবস্থিত কি পুষ্পাক্ষ, আর পুষ্পাক্ষের গায়ে লেগে থাকবে কি দুই পাশ দিয়ে বৃতি, ঠিক আছে। তো বৃতি যেহেতু আলাদা অংশে ভাগ হওয়া তাই এদেরকে লেখা হয়েছে কি বৃত্তাংশ, ঠিক আছে। তাহলে গেল পুষ্পাক্ষ গেল, বৃতি গেল। এরপর দেখো তো যে লাল লাল দেখতে খুবই সুন্দর পাপড়ি দেওয়া আছে না, এই যে দেখো তো লাল রঙের কি দেখা যাচ্ছে? পাপড়ি দেখা যাচ্ছে না? এই যে ফুলের পাপড়ি দেখা যাচ্ছে না অনেক সুন্দর, এই যে ফুলের পাপড়ি দেখা যাচ্ছে না? এই পাপড়িকে আমরা কি বলি? দলমণ্ডল। কি বলি? দলমণ্ডল। তো দলমণ্ডলের প্রতিটা অংশকে আমরা কি বলি বলতো? দলমণ্ডলের প্রতিটা অংশকে আমরা বলি দল বা পাপড়ি। সো এই যে দেখো লেখা আছে এগুলা কি এক একটা পাপড়ি, এটা কি এক একটা পাপড়ি, ঠিক আছে, এটা কি এক একটা পাপড়ি ওকে। তাহলে পুষ্পাক্ষ বৃতি দল আমরা এখানে খুঁজে পেয়েছি। এখন বাকি থাকলো পুংস্তবক আর স্ত্রীস্তবক। দেখো এইখানে পুংস্তবক স্ত্রীস্তবক কোনটা আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো ভেতরে, এই দেখো ভেতরে কালো রঙের একটা দণ্ড দেখা যাচ্ছে, এই যে কালো কালার একটা দণ্ড দেখা যাচ্ছে না, এই যে কালো কালো দণ্ডগুলো দেখা যাচ্ছে না, এই কালো কালো দণ্ডগুলোকে আমরা কি বলছি বলতো? এই কালো দণ্ডগুলোকে আমরা বলছি পরাগদণ্ড। কি বলছি? কালো এই দণ্ডগুলোকে আমরা কি বলছি? পরাগদণ্ড, ঠিক আছে। আমরা পড়ে আসলাম না একটু আগেই, একটু আগে কি পড়েছিলাম? পুংকেশরে কি থাকবে? পরাগদণ্ড থাকবে। কি থাকবে? পরাগদণ্ড থাকবে, পরাগধানী থাকবে। তো এই যে ফুলের মধ্যে এগুলা কি? এগুলা হচ্ছে কালো কালো, এগুলা কি? পরাগদণ্ড। আর এর মাথায় দেখো আছে পরাগধানী, এই যে থলির মতো কি আছে? পরাগধানী আছে। কি আছে? থলির মতো কি আছে? পরাগধানী আছে, ঠিক আছে। এই যে পরাগদণ্ড আর কি খুঁজে পেলাম আমরা? পরাগধানী খুঁজে পেলাম, ঠিক আছে। এই যে পরাগধানী, পরাগদণ্ড আর পরাগধানী মিলেই কি? পুংকেশর। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এখন একটু খেয়াল করো, ফাইনালি চলে আসো কি? স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের 3টা অংশ, এই যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এই যে নিচের অংশটা হচ্ছে তোমার কি? গর্ভাশয়, ঠিক আছে। এরপর খেয়াল করো, এরপরে যে দণ্ডাকৃতির যে অংশ, এই দণ্ডটাকে বলা হচ্ছে কি? গর্ভদণ্ড। এই দণ্ডটাকে কি বলা হচ্ছে? গর্ভদণ্ড। আর এই যে উপরের এই এলাকাটাকে আমরা কি বলছি? গর্ভমুণ্ড বলছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের স্ত্রীস্তবক। ফুলের 5টা স্তবক ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে। পরাগায়ন কি আমরা একটু পরে আসবো, আমরা একটু জেনে নিই, ঠিক আছে। আমরা বিভিন্ন অংশ সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো একটু জেনে নিই। শুরুতেই দেখো বলা আছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষটা দেখতে কেমন হবে? গোলাকার হবে, এবং এর উপর ফুলের বাকি 4টি স্তবক অবস্থিত থাকবে, ঠিক আছে। এটা আমরা অলরেডি বলেছি। আচ্ছা এখন আসো বৃতি। বৃতি হচ্ছে সবচেয়ে বাইরের স্তবক, এটা একটু মনে রাখবো। তোমাকে এমসিকিউ জিজ্ঞাসা করবে নিচের কোনটি ফুলের সর্ববহিস্থ স্তবক বা সবচেয়ে বাইরের স্তবক? আনসার কি হবে? বৃতি। আচ্ছা বৃতির প্রতিটি খণ্ডকে আমরা কি বলবো? বৃত্তাংশ বা সেপাল। বৃতির প্রতিটি খণ্ডকে আমরা কি বলবো? বৃত্তাংশ বা সেপাল বলবো, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো সবুজ রঙের বৃতি কিসে হেল্প করবে? সালোক সংশ্লেষণে হেল্প করবে। আমাকে একটু জানাও তো সবুজ রঙের বৃতি কেন সবুজ? সবুজ রঙের জবা ফুল কি পরীক্ষায় আঁকতে হয়? আজকের ক্লাসের শেষে আপনি বুঝে যাবেন কি পরীক্ষায় আঁকতে হয়, ঠিক আছে। ক্লোরোফিল থাকে, ভেরি গুড ভেরি গুড। ক্লোরোফিল আপনারা একটু খেয়াল করেন, যারা ইংলিশে ক্লোরোফিল লিখতে গিয়ে ভুল করছেন তাদের জন্য আমি একটু ক্লোরোফিল বানানটা ইংলিশে লিখে দিই। দেখেন CHLOROPHYL, ক্লোরোফিল, ঠিক আছে। ক্লোরোফিল ওকে, ঠিক আছে। হ্যাঁ এই তো মিনহাজেরটা ঠিক আছে, ক্লোরোফিল, ঠিক আছে, ভেরি গুড। ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ, বুঝছো? ক্লোরো শব্দের অর্থ সবুজ, আজীবন মনে রাখবা। ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ,
দেখবা যে ক্লোরিন গ্যাস, এটা কিন্তু সবুজ রঙের গ্যাস, ঠিক আছে। ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট, ক্লোরো মানেই সবুজ, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, তাহলে তোমরা ভেরি গুড পেরেছো। সবুজ বৃতি সালোক সংশ্লেষণে হেল্প করবে, কেন? কারণ সবুজ বৃতির ভেতরে থাকবে ক্লোরোফিল, আর আমরা জানি ক্লোরোফিল সালোক সংশ্লেষণে সাহায্য করে, তাই না? এরপর দেখো রঙিন বৃতি কি করবে? পরাগায়নে সাহায্য করবে। এখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে ভাইয়া পরাগায়ন কি, আবার রঙিন বৃতি কিভাবে পরাগায়নে সাহায্য করে? সেটা একটু পরেই আমরা পড়বো, যখন পরাগায়ন পড়বো তখনই আমরা বুঝে যাবো, আজকেই পড়বো, ঠিক আছে। ওকে, আসো কিভাবে পরাগায়নে সাহায্য করে একটু পরে বলবো। তাহলে আমাদের বৃতির হিসাবটা গেল। এরপর আসো দলমণ্ডল। দলমণ্ডল দেখো, দলমণ্ডল হচ্ছে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। এটাও এমসিকিউ জিজ্ঞাসা করবে, কোনটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক? আনসার কি হবে? দলমণ্ডল, ঠিক আছে। আচ্ছা, এভরি ইয়ার কেমিস্ট আর ম্যাথ অলিম্পিয়াড, বায়োলজি, ফিজিক্স, মানে ফিজিক্স নিয়ে হয়, বায়োলজি নিয়ে কিছু হয় না কেন? ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে, হবে বায়োলজি নিয়ে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো, জানিয়ে দিব সবটা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এখন দেখো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ হচ্ছে একদম নিচের স্তবক, এর উপর বাকি চারটা স্তবক অবস্থিত। কিন্তু বাইরের দিক থেকে চিন্তা করলে একদম বাহিরের স্তবক কোনটা? বৃতি। এরপর বাহিরের দিক থেকে প্রথম স্তবক তাহলে কোনটা? বৃতি। যদি তোমাকে বলা হয় বাহিরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটা, সেটা হবে হচ্ছে দলমণ্ডল, ঠিক আছে। বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটা হবে? দলমণ্ডল। এরপর দেখো বলেছে দলমণ্ডলের প্রতিটি খণ্ডকে আমরা কি বলি? পাপড়ি বা দল, ইংরেজিতে বলা হচ্ছে পেটাল। দলমণ্ডলের প্রতিটি খণ্ডকে আমরা কি বলছি? পাপড়ি বা দল, ইংরেজিতে কি বলছি? পেটাল। এখন দেখো বললো রঙিন পাপড়ি পরাগায়নে সাহায্য করে। আচ্ছা, বলেই ফেলি, রঙিন পাপড়ি পরাগায়নে সাহায্য করে কিভাবে করে? দেখো, ফুলের বৃতি যখন রঙিন হবে, পাপড়ি যখন রঙিন হবে, ফুলটা আলটিমেটলি রঙিন হবে। তো অনেক বেশি রঙিন ফুল, অনেক কালারফুল যদি হয় ফুলটা দেখতে, তাহলে আমাদের সবারই ভালো লাগবে, খুবই স্বাভাবিক। তো এত তোমাকে যদি একটা ফুলের বাগানের মধ্যে ঝলমলে রঙিন একটা ফুলের বাগানে ছেড়ে দেওয়া হয়, তুমি অবশ্যই খুবই খুশি হবা। তুমি ফুল প্রথম কথা ছিঁড়তে চাবা। যদি তুমি ফুল ছিঁড়তে নাও চাও, তাও দেখা যাবে তোমার মন চাবে যে ফুলটা একটু ধরে দেখি, বা তুমি বাগানের মধ্যে দেখা গেল বেশি খুশিটা একটা দৌড় দিয়ে ফেলছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে কি ফুলের যে পরাগরেণু, সেটা তোমার গায়ে টাচ লাগবে না, তোমার হাতে লেগে যাবে না। এরপর তুমি ধরো এক ফুলের টাচ করার পরে ওই ফুলের পরাগরেণু তোমার হাতে লেগে গেল, এরপর তুমি হচ্ছে আরেকটা ফুলে টাচ করে লাগিয়ে, তখন দেখা যাবে কি পরাগরেণুর স্থানান্তর হবে না। এই পরাগরেণুর স্থানান্তর কি আমরা কি বলি? পরাগায়ন বলি। অর্থাৎ এক ফুলের পরাগধানী থেকে পরাগরেণু যখন আরেক ফুলের কিসে চলে যায়? গর্ভমুণ্ডে চলে যায়। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে পরাগায়ন, যেটা আমরা একটু পরেই পড়বো। তো এই যে রঙিন ফুলে আকৃষ্ট হয়ে আমরা রঙিন ফুলের কাছে যাই, শুধু আমরা না, পোকামাকড় অন্যান্য প্রাণীও কি ফুলের কাছে যায়, টাচ লাগে, পরাগরেণুর স্থানান্তর হয়, পরাগায়ন হয়, ঠিক আছে। এর জন্য বলা হচ্ছে যে রঙিন বৃতি পরাগায়নে সাহায্য করে, আবার রঙিন পাপড়িও কি করে? পরাগায়নে সাহায্য করে। এছাড়াও আরেকটা কাজ করে, রোদ বৃষ্টি থেকে অত্যাবশ্যকীয় অংশকে রক্ষা করে। অত্যাবশ্যকীয় অংশ কারা? আমরা নেক্সট পেজে দেখে ফেলি, ফুলের অত্যাবশ্যকীয় অংশ কারা। দেখো, এই যে পুংস্তবক আর স্ত্রীস্তবক, এই দুইটাকে আমরা কি বলি? ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। কি বলি? ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। এটাকে আমরা কি বলি? ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলি, ঠিক আছে। এটা মাঝে মধ্যে পরীক্ষা জিজ্ঞাসা করবে। হ্যাঁ, পরাগায়নের বাহক, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, ব্রেক দিব, একটু পরে দিব, ব্রেকের সময় হয়ে যাচ্ছে সর্বোচ্চ 5 মিনিট, আর ঠিক 5টা মিনিট পরেই তোমরা ব্রেক পেয়ে যাবা। তার আগে একটু দেখো অত্যাবশ্যকীয় স্তবক কোনটা? পুংস্তবক আর স্ত্রীস্তবক, এদেরকে আমরা বলছি অত্যাবশ্যকীয় স্তবক। কেন বলছি? কারণ পুংস্তবকে কি তৈরি হবে? পরাগরেণু তৈরি হবে। পরাগরেণুর ভেতরে কি তৈরি হবে? পুংজনন কোষ তৈরি হবে। আর স্ত্রীস্তবকের ভেতরে কি তৈরি হবে? স্ত্রীরেণু তৈরি হবে। স্ত্রীরেণুর ভেতরে কি তৈরি হবে বলো তো? স্ত্রীজনন কোষ তৈরি হবে, তাই না? আচ্ছা, স্ত্রীরেণু তৈরি হবে না, সরাসরি ডিম্বাশয় থাকবে, ডিম্বাশয়ের ভেতরে স্ত্রীজনন কোষ তৈরি হবে। তো দেখো, এই যে তোমার পুংজনন কোষ আর স্ত্রীজনন কোষের মিলনের ফলে প্রজনন ঘটবে না। যৌন প্রজনন কার মাধ্যমে ঘটতেছে? এই যে তোমার পুংস্তবক আর স্ত্রীস্তবকের মাধ্যমে ঘটতেছে না? যদি পুংস্তবক না থাকতো, শুক্রাণু তৈরি হতে পারতো। যদি স্ত্রীস্তবক না থাকতো, ডিম্বাণু তৈরি হতে পারতো। যদি শুক্রাণু ডিম্বাণু তৈরি নাই হইতো, তাহলে কি গাছ প্রজনন করতে পারতো? পারতো। এই জন্য বলা হচ্ছে পুংস্তবক আর স্ত্রীস্তবক হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। সৃজনশীলের খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্নে তোমাকে জিজ্ঞাসা করা হবে পুংস্তবক এবং স্ত্রীস্তবককে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন? অথবা খতে এভাবে লিখে দিবে অত্যাবশ্যকীয় স্তবক বলতে কি বুঝো? তখন তোমাকে বলতে হবে, এভাবে লিখবা যে ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবককে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক। লিখলে একটা প্যারায়, পরের প্যারায় তুমি সুন্দর করে বর্ণনা করো যে কেন পুং আর স্ত্রীস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়, ঠিক আছে। আসো, আচ্ছা, ওকে। বোর্ডের লেখা বোঝা যাচ্ছে না ভাইয়া, নেটওয়ার্কের জন্য ভাইয়া, ঠিক আছে, নেটওয়ার্কের জন্য। এখন একটু খেয়াল করো, ফুলের তৃতীয় ও অত্যাবশ্যকীয় স্তবক কোনটা? পুংস্তবক। এখন তৃতীয় বলতে কেন তৃতীয় লিখছে জানো? এটা একটু বুঝাই বলি। বাইরের দিক থেকে তৃতীয়, এটা হচ্ছে বাইরের দিক থেকে তৃতীয়। বাইরের দিক থেকে তৃতীয় কেন বলো তো? বাইরের দিক থেকে তৃতীয় কেন বলেছে? কারণ বাইরের দিক থেকে একদম বাইরের স্তবক হচ্ছে বৃতি। দেখো, আমরা পড়ে আসলাম না, একদম বাইরের স্তবক কোনটা? বৃতি। এরপর বাইরের দিক থেকে দ্বিতীয় কোনটা? দলমণ্ডল। এরপর বাইরের দিক থেকে তৃতীয় কোনটা? পুংস্তবক। বুঝতে পারছো? পুষ্পাক্ষকে তো আর ফুলের বাইরে থাকে না, পুষ্পাক্ষ তো থাকে ফুলের নিচে। ক্লিয়ার হয়েছে? ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, যাদের একটু ক্লিয়ার নাই, কিছুই দেখতে পাচ্ছ না, এটা টোটালি নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। যাদের ক্লিয়ার আছে, আচ্ছা, বায়োলজি থেকে ইংলিশ টার্ম জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, উদ্ভিদ বিজ্ঞান রিলেটেড, গাছ রিলেটেড পড়াশোনায় ইংলিশ টার্মস তোমার আপাতত না জানলেও চলবে। বাট তুমি হচ্ছে প্রাণী রিলেটেড পড়াশোনায় যদি তুমি ইংলিশ টার্মসগুলো জেনে রাখো, সেক্ষেত্রে দেখা যায় তুমি যখন ইন ফিউচারে মেডিকেলে আসবা, তখন তোমার জন্য বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর কেউ যদি ইংলিশ টার্মস জেনে রাখে, সেটা অবশ্যই খুবই ভালো, ওয়েলকাম, ঠিক আছে। ওকে,
এখন আসো, ও আদিবা, সুপার ক্লিয়ার, আবৃত্তি ভেরি গুড। আচ্ছা এখন একটু দেখো, আচ্ছা দেখতে না পাইলে হচ্ছে ভাইয়া একটু নেটওয়ার্কের সমস্যা, এটা আসলে তোমার হাতেও নাই আমার হাতেও নেই, বুঝছো। একটু আমরা যতটুকু বুঝতে পারতেছি বা শুনতে পারতেছি একটু ট্রাই করি, সঙ্গে থাকি। দেখো পুংস্তবক হচ্ছে তাহলে বাইরের দিক থেকে তৃতীয় স্তবক এবং একটি অত্যাবশ্যকীয় স্তবক, তাই না? এখন পুংস্তবকের প্রতিটি অংশকে আমরা কি বলি? পুংকেশর বা স্টামেন বলি। আমরা অলরেডি দেখেছি পুংকেশর দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে পুংদণ্ড বা পরাগদণ্ড। পুংদণ্ডের আরেক নাম কি বলতো? পুংদণ্ডের আরেক নাম হচ্ছে পরাগদণ্ড, ঠিক আছে? পুংদণ্ডের আরেক নাম কি? পরাগদণ্ড, ঠিক আছে? এই পুংদণ্ড বা পরাগদণ্ড আর কি দ্বারা গঠিত? পরাগধানীর সমন্বয়ে গঠিত। আর পরাগধানীর ভেতরে কি তৈরি হবে? পুংজনন কোষ তৈরি হবে। তো এখন এখন তোমাদেরকে একটা জিনিস একটু শেখাই। দেখো একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ, দললগ্ন কিছু কথা লেখা আছে না? এই কথাগুলো দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে? আসো একটু দেখেন। আচ্ছা আসো একটু দেখেন, একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো। আমরা বলেছিলাম পুংকেশরে কি থাকবে? এরকম পুংকেশরে থাকবে কি? পুংদণ্ড আর হচ্ছে কি? পরাগধানী। তো যদি এমন হয় যে অনেকগুলা পুংদণ্ড এভাবে গুচ্ছ আকারে আছে, কিভাবে আছে? অনেকগুলা পুংদণ্ড এভাবে কিভাবে আছে? একটা গুচ্ছ তৈরি করে আছে। অনেকগুলা পুংদণ্ড কিভাবে আছে? একটা সিঙ্গেল গুচ্ছ তৈরি করে আছে না? যখন অনেকগুলা পুংদণ্ড একটা গুচ্ছ তৈরি করে থাকে সেটাকে আমরা বলি একগুচ্ছ পুংদণ্ড। কি বলি? একগুচ্ছ। যদি এমন হয় অনেকগুলা পুংদণ্ড, ঠিক আছে, এভাবে একটা গুচ্ছ আর কিছু পুংদণ্ড দেখা যায় আরেকটা গুচ্ছ তৈরি করে আছে, ঠিক আছে? এই যে, তাহলে দেখো এখানে কয়টা গুচ্ছ তৈরি হয়েছে? দুইটা গুচ্ছ তৈরি হয়েছে না? এটা মিলে একটা গুচ্ছ, এরা মিলে আরেকটা গুচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে দ্বিগুচ্ছ। দ্বিগুচ্ছ কি? পুংস্তবক। আর যদি এমন হয় আলাদা আলাদা গুচ্ছ, ধরো এখানে একটা গুচ্ছ তৈরি হয়ে আছে, এখানে ধরো একটা গুচ্ছ তৈরি হয়ে আছে, আবার এরা মিলে ধরো আরেকটা গুচ্ছ তৈরি করে রাখছে, দুইটা গুচ্ছ, আবার এখানে ধরো এরা মিলে আরো গুচ্ছ তৈরি করে রাখছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? বহুগুচ্ছ। এটাকে আমরা কি বলছি? বহুগুচ্ছ পুংস্তবক, ঠিক আছে? তাহলে দেখো তো পুংকেশরের পুংদণ্ডগুলো যখন একটা গুচ্ছ তৈরি করে আছে এদেরকে আমরা বলছি একগুচ্ছ। যখন এরকম দুইটা গুচ্ছ তৈরি করে আছে দ্বিগুচ্ছ। যখন এরকম আলাদা আলাদা তিনটা গুচ্ছ তো বা অনেক বেশি, দুইয়ের বেশি গুচ্ছ তৈরি করে আছে, তখন সেটাকে আমরা কি বলছি? বহুগুচ্ছ, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, এখন যদি এমন হয় যে পুংদণ্ডগুলা না, পুংদণ্ডগুলা ধরো আলাদা আলাদা আছে, পুংদণ্ড আলাদা, পুংদণ্ড এরকম আলাদাই আছে, পুংদণ্ড কোনো গুচ্ছ তৈরি করে নাই, কিন্তু পুংদণ্ড কোনো গুচ্ছ তৈরি না করলেও পরাগধানীগুলা যদি গুচ্ছ তৈরি করে থাকে, তখন সেটাকে আমরা বলি যুক্তধানী। এটাকে আমরা কি বলি? যুক্তধানী, ঠিক আছে? পরাগধানীগুলা যেহেতু একসাথে যখন থাকবে তখন এটাকে আমরা কি বলবো? যুক্তধানী, ঠিক আছে? যুক্তধানী বা সিনজেনেসিয়াস বলে ইংরেজিতে। পরাগদণ্ড বা পুংদণ্ড আলাদা, কিন্তু পরাগধানীগুলা গুচ্ছ তৈরি করে থাকলে কি বলবো? যুক্তধানী। আর দেখো পরাগদণ্ডগুলা যদি গুচ্ছ তৈরি করে, একটা গুচ্ছ তৈরি করলে একগুচ্ছ পরাগদণ্ড, আর দুইটা গুচ্ছ তৈরি করলে দ্বিগুচ্ছ, দুইয়ের বেশি তৈরি করলে বহুগুচ্ছ, ঠিক আছে? তো এইটাই দেখে এখানে বলছে যে একগুচ্ছ। এই যে যেমন আমরা লিখলাম না একগুচ্ছ, এই যে একটা সিঙ্গেল গুচ্ছ তৈরি করে রাখছে একগুচ্ছ। তো একগুচ্ছ কারা? জবা। একগুচ্ছ কারা? জবা। এখন আসো দ্বিগুচ্ছ। এই যে যেমন ধরো দুইটা গুচ্ছ তৈরি করে আছে, একটা গুচ্ছ দুইটা গুচ্ছ তৈরি করে থাকলে কি বলবো? এই যে এক্সাম্পল হচ্ছে মটর। এরপর দুইয়ের বেশি গুচ্ছ, একটা দুইটা তিনটা গুচ্ছ তৈরি করে আছে পরাগদণ্ডগুলা, এটাকে আমরা কি বলছি? বহুগুচ্ছ। বহুগুচ্ছের এক্সাম্পল কি? শিমুল, ঠিক আছে? এরপর আসো যুক্তধানী তো দেখাইলাম, আরেকটা দেখা হচ্ছে দললগ্ন। যদি এমন হয় পুংদণ্ডগুলা, যদি এমন হয় পুংদণ্ডগুলা, দললগ্নটা কি সেটাই বলছি, যদি এমন হয় পুংদণ্ডগুলা কোনো গুচ্ছ তৈরি করে নাই, পরাগধানীগুলাও কোনো গুচ্ছ তৈরি করে নাই, কিন্তু পুংকেশর সবাই আলাদা আলাদা আছে, কিন্তু পুংকেশরগুলো যদি দলের গায়ে অর্থাৎ পাপড়ির গায়ে লেগে থাকে সেটাকে আমরা বলি দললগ্ন, ঠিক আছে? কি বললাম? যদি পরাগধানী এবং পরাগদণ্ড পুংকেশর যদি পাপড়ি বা দলের গায়ে লেগে থাকে, ধরে নাও এই পেনটাকে চিন্তা করো হচ্ছে একটা পুংকেশর, আমার হাতটাকে চিন্তা করো হচ্ছে পাপড়ি। যদি এমন হয় এই পুংকেশর টোটালটাই পরাগধানী পরাগদণ্ড মানে পরাগধানী পরাগদণ্ড অর্থাৎ টোটাল পুংকেশরটা যদি পাপড়ির গায়ে এভাবে লেগে থাকে, পাপড়ির গায়ে যদি এভাবে লেগে থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো হচ্ছে দললগ্ন। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? কিচ্ছু শোনা যায় না? ওকে, দললগ্ন ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। ওকে ওকে, আচ্ছা ড্রয়িং কইরা দেখাবো? আচ্ছা আরেকবার যাদের একটু দাবি যে ভাই একটা ড্রয়িং কইরা দেখান, আসেন একটু ড্রয়িং কইরা দেখাই। আপনাদের যেহেতু দাবি একটু ড্রয়িং, ধরে নেন হচ্ছে এটা হচ্ছে ফুলের পাপড়ি, ঠিক আছে? এগুলাকে চিন্তা করেন কি? দলমণ্ডল। এটাকে চিন্তা করেন দল বা পাপড়ি। আর আমি ধরেন এখন আঁকছি হচ্ছে পুংদণ্ড। কি আঁকছি? পুংদণ্ড আঁকছি। এই যে পুংকেশর,
তো পুংকেশরগুলা কার সাথে লেগে আছে? দলের সাথে লেগে আছে না? পুংকেশরগুলো একদম পাপড়ির গায়ে লেগে আছে না? এটা কি বলা হচ্ছে কি? দললগ্ন। এটাকেই বলা হচ্ছে কি? দললগ্ন। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? ঠিক আছে, আমি মেডিকেলে যাব না, আমার কি ইংলিশ জানার দরকার আছে? ভাই ইংলিশ জেনে রাখলে আপনার অবশ্যই সুবিধা, ঠিক আছে? আপনি একটু নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আর ছোট ছোট এখন 9 10 ইংলিশগুলো তুমি যদি একটু জেনে রাখো, দেখবে ইন্টারমিডিয়েটে গেলে কিছু নতুন টার্মস আসবে, ওই টার্মসগুলো বুঝতে তোমার অনেক সাহায্য হবে। স্তবকের সংখ্যার উপর ভিত্তি করে ফুলকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? যে সকল ফুলের 5টা স্তবকই থাকে, 5টা স্তবক কি ছিল? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, ঠিক আছে? যে সকল ফুলে 5টা স্তবকই উপস্থিত তাদেরকে আমরা বলি সম্পূর্ণ ফুল। কি বলি? সম্পূর্ণ ফুল। আর যে সকল ফুলে যে কোনো একটা স্তবক অনুপস্থিত সেটাকে আমরা বলি অসম্পূর্ণ ফুল। কি বলি? অসম্পূর্ণ ফুল, ঠিক আছে? তাহলে ফুলের 5টা স্তবকে যদি উপস্থিত থাকে বলবো সম্পূর্ণ ফুল, যে কোনো একটা স্তবক যদি অ্যাবসেন্ট থাকে, যদি অনুপস্থিত থাকে, তাহলে কি বলবো? সম্পূর্ণ ফুল। তো আমরা বায়োলজিতে যখন পড়বো, বায়োলজি বইয়ে যে কোনো জিনিস পড়ার সময় 2টা জিনিস আজীবন জেনে রাখবা ইম্পর্টেন্ট। সেটা তোমার এই শুধু 9 10 না, ইন্টারমিডিয়েটে গিয়েও, ঠিক আছে? তুমি যতদিন বায়োলজি পড়বা 2টা জিনিস অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা। সেটা হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য, কোনো কিছুর উদাহরণ, ঠিক আছে? কোনো কিছুর বৈশিষ্ট্য, কোনো কিছুর উদাহরণ। দেখো তো এই স্লাইডে আমাদের কিছু উদাহরণ রয়েছে না? তার মানে এগুলো অবশ্যই আমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো দেখো সম্পূর্ণ ফুলের উদাহরণ দেওয়া আছে কি? জবা, ধুতুরা। সম্পূর্ণ ফুলের উদাহরণ কি? জবা, ধুতুরা। অর্থাৎ জবা এবং ধুতুরা ফুলে সকল স্তবকই উপস্থিত, ঠিক আছে? ফুলের যে 5টা স্তবক, 5টাই উপস্থিত। এরপর দেখা হচ্ছে অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুলে কি হবে? যে কোনো একটা স্তবক, কমপক্ষে একটা স্তবক অনুপস্থিত থাকবে, ঠিক আছে? এক্সাম্পল কি? লাউ, কুমড়া। এক্সাম্পল কি? লাউ আর কুমড়া, ঠিক আছে? এখন চলে আসো, তাহলে আমরা জেনে গেলাম স্তবকের সংখ্যার উপর ভিত্তি করে ফুল কত প্রকার? 2 প্রকার। সবগুলো স্তবক উপস্থিত থাকলে সম্পূর্ণ ফুল, যে কোনো একটা স্তবক যদি অনুপস্থিত থাকে তাহলে কি বলবো? অসম্পূর্ণ ফুল, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, পুংস্তবক বা স্ত্রীস্তবকের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে ফুলকে 3 ভাগে ভাগ করা যায়। পুংস্তবক, স্ত্রীস্তবক দুইটাই যদি উপস্থিত থাকে, মানে একটা ফুলে যদি পুংস্তবকও থাকে, স্ত্রীস্তবকও থাকে, তাহলে ওই ফুলকে আমরা বলবো উভলিঙ্গ ফুল। কি বলবো? উভলিঙ্গ ফুল। আর যদি এমন হয় একটা ফুলে হয় শুধুমাত্র পুংস্তবক আছে অথবা শুধুমাত্র স্ত্রীস্তবক আছে, সেই ফুলকে আমরা বলবো একলিঙ্গ ফুল, ঠিক আছে? যদি এমন হয় একটা ফুলের মধ্যে পুংস্তবকও নাই, স্ত্রীস্তবকও নাই, খুবই দুঃখের বিষয়, সেটাকে আমরা বলবো কি? ক্লিপ ফুল। কি বলবো? ক্লিপ ফুল, ঠিক আছে? মানে নিউট্রাল ফ্লাওয়ার বলতে পারি। তাহলে কি বললাম? যে ফুলে পুংস্তবক, স্ত্রীস্তবক দুইটাই থাকবে সেটাকে আমরা কি বলবো? পুংস্তবক, স্ত্রীস্তবক, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? পুংস্তবক, স্ত্রীস্তবক দুইটাই যদি থাকে সেটাকে আমরা কি বলবো? না থাকে তাহলে বলবো ক্লিপ ফুল। তাহলে দেখো উভলিঙ্গ ফুলের এক্সাম্পল কি? জবা, ধুতুরা। জবা, ধুতুরা। কেন? উভলিঙ্গ ফুলে পুংস্তবকও আছে, স্ত্রীস্তবকও আছে। একটু আগে আমরা বলেছিলাম না সম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে জবা, ধুতুরা, ঠিক আছে? কারণ জবার মধ্যে কি পুংস্তবক, স্ত্রীস্তবক তো আছেই, সাথে অন্য 3টাও আছে। ধুতুরার ক্ষেত্রেও সেম, তাই না? এই যে সবগুলা স্তবকই আছে এর জন্য সম্পূর্ণ ফুল। তো যেহেতু পুং, স্ত্রী 2টা স্তবকই একটা ফুলের মধ্যে আছে, তাই কাজে কি সম্পূর্ণ ফুলগুলো কেমন হয়? উভলিঙ্গ হয়, ঠিক আছে? মনে রাখবা সকল সম্পূর্ণ ফুলই কেমন হয়? উভলিঙ্গ ফুল হয়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো দেখো উভলিঙ্গ ফুলের এক্সাম্পল জবা, ধুতুরা। আর একলিঙ্গ ফুলের এক্সাম্পল কি? লাউ আর হচ্ছে কুমড়া। একলিঙ্গ ফুলের এক্সাম্পল হচ্ছে লাউ আর কুমড়া। এরপর আসে হচ্ছে ক্লিপ ফুল। এই ক্লিপ লিঙ্গ ফুলের ক্ষেত্রে কি থাকবে না? কোনো ইয়া থাকবে না, পুংস্তবক, স্ত্রীস্তবক কিছুই থাকবে না, ঠিক আছে? তো তোমাদের অনেকের এখানে দুঃখে কষ্টে তোমরা ফেটে যাচ্ছ, বিক্ষোভে ফেটে পড়ছো যে ক্লিপ ফুলের উদাহরণ এখানে দেওয়া নাই কেন? ক্লিপ ফুলের উদাহরণ দেওয়া নাই কারণ তোমাদের বইয়ে নাই, কারণ তোমাদের না জানলেও চলবে। বাট তোমরা যেহেতু এত বেশি জ্ঞান পিপাসু, সো আমি চাই তোমাদের জ্ঞানের পিপাসা মেটাতে, ঠিক আছে? সো আমি জানিয়ে দিচ্ছি, ক্লিপ ফুলের একটা এক্সাম্পল লিখে রাখো, কলাবতী। কলাবতী, ঠিক আছে? কলাবতী ফুলে কোনো ইয়া নাই, পুংস্তবক, স্ত্রীস্তবক নাই, ঠিক আছে? ওকে, এটা আপনারা একটু লিখে রাখেন, ঠিক আছে? তো এই যে আপনাদের জ্ঞানের পিপাসা আমরা মেটাইলাম, তো এর জন্য হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন, ওকে? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। কোন স্তবকের শক্তি বেশি? এখানে কোন স্তবক মারামারি যুদ্ধ করে নাই যেখানে শক্তি কম বেশি দরকার পড়বে, বুঝছো? এখানে এর আসছে প্রজনন করতে, এর কাজ পুং জননকোষ তৈরি করা, ওর কাজ স্ত্রী জননকোষ তৈরি করা, কেউ ঝগড়া বিবাদ করে না, সো এই জন্য শক্তি কম বেশির কোনো ঝামেলা নেই এক্ষেত্রে, ওকে? আচ্ছা, ক্লিপ ফুলের কাজ কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ক্লিপ ফুলগুলো হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন হয়, ঠিক আছে? এই ক্লিপ ফুলগুলোতে দেখা যায় যে এই গাছগুলোকে আমরা বলি বনস্পতি, ঠিক আছে? এই বনস্পতি গাছগুলা দেখা যায় যে তোমার বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন, বিভিন্ন ভেষজ গুণ সম্পন্ন হয় আর কি, এই হচ্ছে বিষয়। ওকে, এখন আসো তোমরা এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখে নাও। এই এক্সাম্পল থেকে এখন একটা কুইজ থাকবে, সবাই এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখো, এখন কুইজ থাকবে। সো উভলিঙ্গ তাহলে কি হবে? জবা, ধুতুরা। এখানে অপশনে আছে ধুতুরা, সো কারেক্ট অ্যান্সার ইজ ধুতুরা, ঠিক আছে? ওকে, তাহলে